বেদান্ত যাপন এক স্বামী সর্বপ্রিয়ানন্দ। মিহাই চিকজেন মিহাইয়ের লেখা ফ্লো বইটি পড়লে এই বিষয়ে অনেক ধারণা পাওয়া যায়। ওই বইতে চিকজেন মিহাই বলছেন, একজন মানুষ তার শ্রেষ্ঠতম জীবন ভোগ করে যখন সে একাগ্রভাবে কোনো সৃজনশীল কাজে নিযুক্ত থাকে। জীবনে পূর্ণতার অনুভূতি আপনি পাবেন কি পাবেন না তা অনেকাংশেই আপনার একাগ্রতার উপর নির্ভরশীল। স্বামীজির ভাষায় ইচ্ছামাত্র বাকি সব কিছু থেকে নিজেকে বিযুক্ত করে উদ্দিষ্ট কর্মে মনোনিবেশ করার শক্তি মানুষের সবচেয়ে বড় সহায়। কর্কট রোগে আক্রান্ত হয়েছিলেন এমন একজন লেখিকা আরোগ্যের শেষে লিখেছিলেন, আপনি কি বিষয়ে ভাবছেন এবং কতক্ষণ আপনি নিজেকে সেই ভাবনায় নিমজ্জিত রাখছেন, এর মধ্যেই লুকিয়ে আছে আপনার জীবনের মান। কথাটি বিশেষভাবে লক্ষণীয়। লেখিকা নিজের উদাহরণ দিয়ে বলছেন, যখন ক্যান্সারের চিকিৎসায় তার কেমোথেরাপি চলছে, জলের মতো টাকা বেরিয়ে যাচ্ছে, বাঁচার সম্ভাবনাও ক্ষীণ হয়ে আসছে, যাবতীয় দুশ্চিন্তা মাথায় ভিড় করে আসছে, তখন তিনি সিদ্ধান্ত নেন, যা হয় হোক। এখন থেকে তার লেখালেখি ব্যতীত আর কিছুতেই তিনি মন দেবেন না। যেমন ভাবা তেমনই কাজ। সময়ে সময়ে হাসপাতালের বিল মেটানো ছাড়া আর কোনো কিছুতেই নিজেকে তিনি রাখলেন না। পুরো সময়টাই নিজের সৃষ্টিশীল ভাবনা ও লেখালেখিতে দিলেন। পরে সেই সব দিনের কথা স্মরণ করে তিনি বলছেন, ক্যান্সার হওয়ার আগে তার জীবনের যেন কোনো অর্থই ছিল না। জীবন নিজের গতিতে বইছিল, তাতে তিনিও ভেসে যাচ্ছিলেন, কিন্তু রোগ আর সম্ভাব্য মৃত্যুর মুখে দাঁড়িয়ে তার ওই দৃঢ় অঙ্গীকার যেন তার জীবনকে একটি নতুন অর্থ দিয়েছিল। চমৎকৃত হতে হয় জানলে যে লেখিকা নিজ মুখে স্বীকার করছেন, তার অন্তর্জীবনের মান আগে যা ছিল, ক্যান্সার হওয়ার পর তা উন্নততর হয়ে ওঠে। কাজেই আমাদেরও এই একই সিদ্ধান্ত নিতে হবে। আমরা কি রোগ ব্যাধি, টাকা পয়সা, হাজারো সমস্যা নিয়ে উদ্বেগে জর্জরিত একটা জীবন কাটাবো, না এই সব কিছু থেকে মনকে বিযুক্ত করে পূর্ণ একাগ্রতায় নিজের প্রিয় বিষয়টির চর্চা করব। কবি জন মিল্টনের কথা, দ্য মাইন্ড ইজ ইটস ওন প্লেস অ্যান্ড ইন ইটসেলফ ক্যান মেক আ হেভেন অফ হেল, আ হেল অফ হেভেন। মন নিজ শক্তিতেই স্বর্গকে নরকে এবং নরককে স্বর্গে পরিণত করতে পারে। কিভাবে সম্ভব? আমি জানিয়ে চিন্তা করছি সেই বিষয়বস্তুই তা নির্ধারণ করে দেয়। তবে মনকে এইসবের নিয়মিত অভ্যাস করানো প্রয়োজন। নাহলে যতই চেষ্টা করুন না কেন, আশু সমস্যাগুলি মনকে ভূতের মতো পেয়ে বসবে। কাজে উচ্চ আদর্শের প্রতি নিবেদিত হওয়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। বাকি যা কিছু জীবনে হচ্ছে তার জন্য যৎ সামান্য সময় ব্যয় করলেই সামলানো যায়। স্বামী ব্রহ্মানন্দ বলতেন, মনের 12 আনা যদি ঈশ্বর অভিমুখে রাখা যায়, বাকি 4 আনা দিয়ে সংসারের সমস্ত কাজ করে ফেলা সম্ভব। কিন্তু ভেবে দেখুন, আমরা কাজের বেলায় ঠিক এর উল্টো করি। ঈশ্বরে বিন্দুমাত্র মন নেই, অথচ সংসারে 16 আনা মন দিয়েও কাজ উদ্ধার করতে পারছি না। একাগ্রতা বিষয়ে আরও কয়েকটি কথা এখানে বলা প্রয়োজন। আবারও আমরা স্বামী বিবেকানন্দের কাছে ফিরে যাই। স্বামীজি বলছেন, একাগ্রতার থেকেও বড় শক্তিদায়ী গুণ হলো মানুষের আত্মশ্রদ্ধা, নিজের ওপর অটল বিশ্বাস। যে নিজের ওপর বিশ্বাস করে না, অসম্ভব শব্দটিকে যে নিজের মন থেকে মুছে ফেলতে পারেনি, স্বামীজির চোখে সেই নাস্তিক। মহাত্মা গান্ধীর কথায়, যার আত্মবিশ্বাস আছে সেই আস্তিক। হয়তো আপনি মনে করছেন যে ঈশ্বরে আপনার দৃঢ় বিশ্বাস, কিন্তু আত্মপ্রত্যয় না থাকলে কঠিন সময়ে আপনার সেই ঈশ্বর বিশ্বাসও টলে যাবে, যেতে বাধ্য। ন্যাথানিয়েল ব্র্যান্ডনের লেখা 6 পিলার্স অফ সেলফ এস্টিম বইতে স্বামীজির এই কথাগুলি কি সুন্দর গুছিয়ে লেখক আমাদের সামনে তুলে ধরছেন। বলছেন, আত্মবিশ্বাস বাড়ানোর 6টি স্তম্ভ আছে। প্রথমটি হলো সচেতন জীবনযাপন। দেখবেন, একটি নির্দিষ্ট কাজ একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সচেতনভাবে যদি আপনি সম্পূর্ণ করতে পারেন, কাজটি শেষে ক্লান্তি এলেও নিজেকে অনেক বেশি সমৃদ্ধ, সুসংহত, তৃপ্ত মনে হবে। কিন্তু ওই সময়টাই আপনি যদি কাজটি না করে এদিকে সেদিকে চিন্তাভাবনায় বয়ে যান বা ইন্টারনেট ব্রাউজিং করে কাটিয়ে দেন, শেষ পর্যন্ত আপনার মনে অস্বস্তি, বিরক্তি দানা বাঁধবে। নিজেই নিজেকে তিরস্কার করবেন, কিভাবে সময় নষ্ট করে চলেছি। দুই মেরুর এই যে দুই রকম অনুভূতি, এর মধ্যে মূল পার্থক্য হলো সময়কে কোন কাজে আপনি ব্যয় করবেন তা নিয়ে আপনার সচেতন সিদ্ধান্ত। দিনের শেষে আপনার এই পরিতৃপ্তি আসতে পারে যে 3-4 ঘন্টা ধরে খেটে খুঁটে একটা বই পড়েছেন বা একটা প্রজেক্ট শেষ করেছেন, কিন্তু কখনো কি এরকম মনে হয় যে আর 14 ঘন্টা খেটে খুঁটে উদ্দেশ্যহীনভাবে সোশ্যাল মিডিয়ায় ঘেঁটেছেন, কাজে এবার আপনার দিনটা সার্থক? কখনোই নয়। উল্টে আপনার মনে নিজের প্রতি, চারপাশের প্রতি আরও বিরক্তি আসবে। কাজেই এই সচেতন জীবনযাপন হুবহু স্বামীজির কথা এটি প্রতিফলন। মনে করে দেখুন, স্বামীজির আমাদের অন্তর্নিহিত নিদ্রিত আত্মাকে সক্রিয়ভাবে, সচেতনভাবে কর্মে প্রবর্তিত করার কথা কতবারই না বলেছেন।
সেই সচেতন যাপনই একটা আধ্যাত্মিক চর্চা। দ্বিতীয় স্তম্ভটি হলো নিজেকে দোষ গুণ সমেত স্বীকার করা। আপনি কেমন তা সবচেয়ে ভালো করে জানা এবং স্বীকার করে নেওয়া কেবলমাত্র আপনারই পক্ষেই সম্ভব। তাই আপনি নিজে অন্তত নিজের সম্বন্ধে কোনো ভ্রান্ত ধারণা লালন করবেন না। আপনার অনেক দোষ ত্রুটি দুর্বলতা হয়তো আছে, থাকতেই পারে, সে নিয়ে কাউকে বলার দরকার নেই, কিন্তু আপনি নিজে আপনার দুর্বলতা সম্বন্ধে সচেতন থাকুন। একবার যদি আপনি নিজেকে এই সমস্ত দোষ ত্রুটি সমেত গ্রহণ করে নেন, নিজেই অনেক সুসংহতভাবে উন্নতির পথে এগোতে পারবেন। উত্তরাখণ্ডের একজন সাধুর মুখে অপূর্ব একটা কথা শুনেছিলাম, নিজের সম্বন্ধে যা সত্য তাকে স্বীকার করা খুব সহজ কথা নয়। শ্রী রামকৃষ্ণ পার্শ্বদ স্বামী তুরীয়ানন্দজিও বলতেন, নিজের খারাপটা বলা বড় সহজ নয়। যে নিজের দোষগুলো বলতে পারে যেন তার ভেতর মাল আছে। নিজের সীমাবদ্ধতা এবং ক্ষমতা সঠিকভাবে জানলে এবং স্বীকার করতে জানলে এগোনোর পথও মসৃণ হয়। তৃতীয় স্তম্ভটি হলো দায়িত্বশীল হওয়া। নিজের দায়িত্বটুকু অন্তত নিজে নিতে শেখা, অন্য কাউকে কাঠগড়ায় না দাঁড় করিয়ে। বহু মানুষ জ্ঞানহীনের মতো নানা নেশায় জড়িয়ে পড়ে, তারপর বাবা মায়ের নামে, সিস্টেমের নামে দোষারোপ করতে শুরু করেন। বলতে থাকেন তাদের কোনো কিছুতেই সুযোগ দেওয়া হয়নি, তাই তাদের আজ এই অবস্থা। অথচ অন্যের দিকে তুলে রাখা আঙুলটা নিজের দিকে ঘুরিয়ে নিজের খামতিগুলি খুঁজে বের করার কথা তাদের একবারের জন্য মনে হয় না। সিস্টেমে অনেক ভুল থাকতে পারে, অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে পারেন কোনো ব্যক্তি, কোনোটাই অস্বীকার করছি না। তবুও সেই বিরূপ পরিস্থিতিতেও টিকে থাকা, এগিয়ে চলার জন্য সেই মানুষটির কি কোনো দায়িত্বই নেই? যারা নিজেদের ব্যর্থতার দায় বইতে নারাজ এবং সেই দায় চাপিয়ে দিতে চান অন্য সকলের ওপর, তাদের আত্মশ্রদ্ধা আসা দুষ্কর। বরং অনেক প্রতিকূলতার সঙ্গে লড়ে যদি কেউ সামান্য কিছুটাও এগোতে পারেন, তার মনোবল তখন শতগুণে বেড়ে যাবে। চতুর্থ স্তম্ভটি হলো অ্যাসার্টিভনেস, দৃঢ় বাচন, যাকে আমরা সাদা বাংলায় বলি নিজের মতামতের ব্যাপারে একটু বলিয়ে কইয়ে হওয়া। বর্তমান সময়ে ভারতীয় তরুণ তরুণীদের মধ্যে এই গুণটি থাকা বিশেষ প্রয়োজন। তারা অনেকেই যথেষ্ট মেধাবী, ভাবনা চিন্তায় স্বতন্ত্র হয়েও কিন্তু অতিমাত্রায় লাজুক, মুখচোরা। এমনটি হলে চলবে না। নিজের মতামত, নিজের চাহিদা যেখানে বলা প্রয়োজন নির্দ্বিধায় বলুন। এতে আপনার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি অবশ্যই আপনার বিরুদ্ধ মত পোষণ করতে পারেন, এমনকি আপনার দাবি বা চাহিদা খারিজ করে দেওয়ার অধিকারও তার সম্পূর্ণ আছে। কিন্তু তাই বলে আপনি বলবেন না এটিও কোনো পথ নয়। খেয়াল রাখবেন, অ্যাসার্টিভ হতে গিয়ে যেন আপনি অন্যের প্রতি আক্রমণাত্মক বা উপর চালাক কোনোটিই না হয়ে যান। তা কিন্তু একেবারেই কাম্য নয়। ওই দুটি পথই খারাপ এবং সেগুলি কাউকেই শেষ পর্যন্ত ভালোর দিকে নিয়ে যায় না। এই দুই মেরুর মাঝে অবস্থান করছে দৃঢ়ভাবে স্থান কাল পাত্র নির্বিশেষে জনসমক্ষে নিজের কথা বলার সৎসাহস। অন্যের প্রতি শ্রদ্ধাশীল থেকে আগ্রাসী না হয়ে নিজে যা ঠিক মনে করছেন তা আপনি কেন বলবেন না? যা আপনার প্রাপ্য বলে মনে করছেন কেন তা চাইবেন না? চাইলে যে সব পাওয়া যায় এমন নয়, পাওয়া আপনার হাতেও নেই, কিন্তু তাই বলে চাইতে বাধা কোথায়? অবশ্যই চাইবেন। আপনার এই দৃঢ় বাচন আপনাকে অপরিসীম আত্মবিশ্বাস জীবনে এনে দিতে পারে। পঞ্চম স্তম্ভটি হলো জীবনে একটি উদ্দেশ্য নিয়ে বাঁচা। এই কথা স্বামীজি বারবার বলেছেন, ব্র্যান্ডনও বলেছেন। আপনি যে কাজটি করছেন সে যাই হোক না কেন, সেটি কি ভেবেচিন্তে স্বতঃপ্রণোদিত হয়ে করছেন, না সবাই করছে তাই করছি, এই ধরনের একটা মানসিকতার বশবর্তী হয়ে করছেন? দ্বিতীয় ধরনটি হলো কিন্তু কোনোদিনও আপনার আত্মপ্রত্যয় আসবে না। কিছু না কিছু উদ্দেশ্যের প্রতি আপনাকে স্থির হতে হবে, সেখানে পৌঁছতে চাইতে হবে। ছাত্রছাত্রীদেরও ঠিক তেমনই একটি বিশেষ কোনো বিদ্যালয়ে বিদ্যা লাভে ইচ্ছুক হতে হবে বা একটি বিশেষ ডিগ্রি চাইতে হবে, সেই লক্ষ্যে এগোতে হবে। আর পাঁচজন যা করছে তাতে ভেসে যাবেন না। নিজের উদ্দেশ্য নিজে ঠিক করে সেই দিকে এগোতে শুরু করুন, আত্মবিশ্বাস আসবেই। জীবনের নির্দিষ্ট কিছু উদ্দেশ্য থাকা বিশেষভাবে প্রয়োজন। সর্বশেষ যে স্তম্ভের কথা ব্র্যান্ডন বলেছেন তা হলো ব্যক্তিগত নৈতিক চরিত্র। সৎ হওয়া, সত্য কথা বলা, অন্যের সঙ্গে সুব্যবহার, এমন নীতিগুলি আপনার চরিত্র গঠন করে। অন্যের কথা শুনে অন্যের দ্বারা চালিত হয়ে এই নীতিগুলি চর্চা করলে কিন্তু হবে না। আপনি নানা জনের থেকে নানা উপদেশ পাচ্ছেন, নানা বইতে ভালো ভালো কথা পড়ছেন। এবার এই সব কিছুর মধ্য থেকে যা যা আপনাকে গভীরভাবে স্পর্শ করছে সেই নীতিগুলোকে বেছে নিতে হবে। নিজের জন্য একটা মোরাল স্ট্যান্ডার্ড তৈরি করতে হবে, প্রত্যয়ী হয়ে সেই নীতিগত
অবস্থান যে কোনো পরিস্থিতিতে রক্ষা করতে হবে, তা থেকে সামান্য বিচ্যুত হলেও চলবে না। নিজের প্রতি এই সততায় স্ট্যান্ডার্ড বজায় রাখতে পারলে আপনার আত্মশ্রদ্ধাও অক্ষুণ্ণ থাকবে। 6টি স্তম্ভ হিসাবে নাথানিয়াল ব্র্যান্ডন যে গুণাবলীর কথা তুলে ধরেছেন তার প্রত্যেকটিই কিন্তু চর্চার বিষয়। এর মধ্যে কোনো একটি বা কয়েকটি আপনি এখন নিজের মধ্যে দেখতে পাচ্ছেন না বলে হতাশ বা উদ্বিগ্ন হওয়ার মতো কিছু হয়ে পড়েনি। চেষ্টা করলে, নিয়মিত অভ্যাস করলে প্রত্যেকের মধ্যেই এই গুণাবলী এবং আত্মপ্রত্যয় বিকশিত হবে। পরিশেষে আর একটা কথা বলার আছে, তা হলো এত আত্মবিশ্বাস, একাগ্রতা প্রভৃতি সম্বল করেও মানুষের মতো মানুষ হওয়া কি সম্ভব নয় যতক্ষণ না আপনার মধ্যে নিঃস্বার্থতা আসছে। স্বার্থপরতা মানুষকে কোনোদিনই স্থায়ী কিছু দিতে পারেনি। শিশুরাও আমি, আমার, এটি চাই, সেটি চাই বলতে পারে, কিন্তু যখন আপনি নিজে আমার ও আমির গণ্ডির বাইরে গিয়ে নিঃস্বার্থ হতে পারবেন, তাই হবে আপনার প্রাপ্ত মনস্কতার পরিচয়। তখন আপনি অন্তরেও তৃপ্ত থাকবেন, বাইরেও সাফল্য পাবেন। নিঃস্বার্থতাই আপনাকে নিয়ে যাবে পরম সত্যের কাছে।